জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আর ক্লাস শুরু করে দিই। আজকে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের আ ৩ টা ডিজিজ নিয়ে আলোচনা করা হবে। এই ডিজিজ গুলা সম্পর্কে আমি বলবো। আচ্ছা, আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আমি আর ভূমিকা না বাড়িয়ে যেহেতু আমার আ মানে আপনাদের সাথে জয়েন করতে একটু দেরি হয়ে গেছে। আমি স্টাডি করতেছিলাম। তো আসলে ঘড়ির দিকে খেয়াল করতে পারিনি। সেজন্যই আমি সরাসরি স্ক্রিনে চলে গিয়ে আপনাদের বর্ণনা করি। ঠিক আছে? তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। জি, আচ্ছা। আমি শুরু করছি। আজকে আমরা ৩ টা ডিজিজ নিয়ে আলোচনা করব। সেই ৩ টা ডিজিজের মধ্যে এই ডিজিজ গুলি হচ্ছে যে আমাদের পরিপাকতন্ত্রের সাথে সম্পর্কযুক্ত ডিজিজ। এই পরিপাকতন্ত্রের সম্পর্কযুক্ত ডিজিজ ৩ টি ডিজিজ নিয়েই আমরা আলোচনা করছি। এই আমার কথা কি শুনতে পাচ্ছেন? প্লিজ একটু রেসপন্স দেন, তারপর আমি এগিয়ে যাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার ছবি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে মুখ গহ্বরের ঘা বা স্টোমাটাইটিস। স্টোমাটাইটিস নিয়ে প্রথমে কথা বলি। আমি ৩ টা ডিজিজ নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমটাই হচ্ছে স্টোমাটাইটিস। আচ্ছা, স্টোমাটাইটিস কি? স্টোমাটাইটিস এইখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, মাঝখানে একটি ঘাড় মতো। এটা হচ্ছে মুখ গহ্বরের প্রদাহ, এক কথা। আমরা সহজে যদি কোনো জায়গায় কোনো শব্দের সাথে আইটিস যুক্ত দেখতে পাই, তাহলে আমরা জানবো বা বুঝবো সেখানে কোনো প্রকার প্রদাহ আছে। যত রকম প্রদাহ সেখানে আইটিস থাকবে, যেমন স্টোমাটাইটিস, টনসিলাইটিস, গ্লোসাইটিস। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি সেগুলির কথাই বলছি, যে এর পেছনে বা শেষ অংশে আইটিস শব্দ যুক্ত থাকে। তো আইটিস শব্দ যুক্ত থাকার মানেই হচ্ছে যে এর সাথে প্রদাহ আছে। তো আমরা প্রদাহটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে এখানে আছে অ্যাপথাস স্টোমাটাইটিস। স্টোমাটাইটিসের এটা একটা ক্লাসিফিকেশন। আচ্ছা, এখানে একটা সংজ্ঞা দেয়া আছে। স্টোমাটাইটিসটা কি? একটু একজন আমাকে একটু পড়ে শোনান। আপনাদের সামনে স্ক্রিনটা দেখা যাচ্ছে না? একজন আমাকে। জি, আমাদের মুখের ভেতর বিভিন্ন অংশে মাঝে মাঝে কিছু ঘা বা জি, আলসার এখানে দেখা লেখা যায়। দেখতে পাচ্ছেন? জি স্যার। যে একটু এই রেসপন্স করেন। স্যার বলতেছি। একজনে আনমিউট করে আমাকে রেসপন্স করেন যে এখানে কি লেখা আছে, তারপরে আমি কথা বলছি বা এগিয়ে যাচ্ছি। স্যার বলতেছি, আমাদের মুখের ভেতর বিভিন্ন অংশে মাঝে মাঝে কিছু ঘা বা আলসার দেখা যায়। জি, এই ঘাগুলো সাধারণত মুখের ভেতর মাড়ির পাশে, জিহ্বায় কিংবা ঠোঁটে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই ঘা বা আলসারের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এই আলসারগুলোকে এপথাস বা স্টোমাটাইটিস বলা হয়। আচ্ছা, খুব সুন্দর কথা। এটা হচ্ছে যে এমনি সাধারণ পরিভাষায় আমরা যখন এর সংজ্ঞায়িত করব বা আমরা প্র্যাকটিস অফ মেডিসিন পড়ব, এটা ধরেন একটা সংজ্ঞা, বা অন্য বইয়ে আরো অন্য ধরনের সংজ্ঞা, বিভিন্ন জনে বিভিন্ন ধরনের সংজ্ঞা বলে থাকে। তো যখন অ্যালোপ্যাথিক সংজ্ঞা বলবে, হয়তো এখানে বলবে যে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, অথবা এর পেছনে কোনো কারণ, কোনো জীবাণু আছে।
কিন্তু আমরা যখন হোমিওপ্যাথি পড়বো আমরা কি বলবো যে এই স্টোমাটাইটিসটার কারণ শুধুমাত্র হয়তো এখানে স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস বা অমুক কিছু বা অমুক জীবাণু, তা না। আমরা যখন হোমিওপ্যাথিতে এই এই স্টোমাটাইটিস পড়বো তখন সেখানে অবশ্যই আমাদের এই বিষয়টা জানতে হবে যে আমাদের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিতে এর পেছনে যে কোনো একটি মায়াজম দায়ী। যেমন সোরা, সিফিলিস, সাইকোসিস, যে কোনো একটি মায়াজম এর পেছনে অবশ্যই থাকবে। এই মায়াজমের কারণেই এই ক্ষত বা ঘা তৈরি হয়। আমরা সহজভাবে যদি বুঝি তাহলে মায়াজমের আমি ১-২ কথায় মায়াজমের ইগুলি বলি। সেটা হচ্ছে যে আমাদের মাঝে যদি কারো মাঝে দেখা যায় যে যে কোনো ধরনের ইচিং বা চুলকানি, একদম সংক্ষিপ্ত কথায় এর অনেক ব্যাখ্যা, অনেক লক্ষণ আছে। মানসিক লক্ষণ আছে, শারীরিক লক্ষণ আছে, অন্যান্য লক্ষণ আছে। তো সহজে আমরা সোরাকে দেখা যাচ্ছে যে ইচিং, চুলকানি, খোস, পচটা বা এই ধরনের। সেটা শুধু যে আপনার উপরের চুলকানি তা না, তার মনের চুলকানিও হতে পারে। তো যেই জায়গায় এই ধরনেরই পাওয়া যাবে তাকেই সোরা বা সকল মায়াজম, সকল রোগের জননী হচ্ছে সোরা। আচ্ছা, এবার আসা যাক সিফিলিটিক মায়াজম। সিফিলিটিক মায়াজমের প্রধান অংশই হচ্ছে ধ্বংসাত্মক কোনো কিছু, যেখানে কারো কোনো কিছু ধ্বংস সাধন করায়, ক্ষতি সাধন করে, এই ধরনের কোনো যদি হয় তাহলে সেটা হচ্ছে সিফিলিটিক মায়াজমের রোগী। তো সিফিলিটিক মায়াজমের রোগীরা যখন আমাদের সামনে আসে তখন আমরা কি দেখতে পাই? সে হয়তো কাউকে গুলি করে মারবে অথবা সে আত্মহত্যা করবে, অথবা তার শরীরের মধ্যে যদি লক্ষণ দেখতে পাই তাহলে কোথাও ক্ষত বা ঘা এই ধরনের দেখতে পাবো। এটা হচ্ছে সিফিলিটিক মায়াজমের চিহ্ন। আর যদি আমরা সাইকোটিক মায়াজমের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে সাইকোটিক মায়াজমের কি অ্যাট্রোপিক, একটা হচ্ছে সন্ধ প্রবণতা থাকে, ব্রেন দুর্বল থাকে, দ্বিতীয়ত হচ্ছে অ্যাট্রোপি অর্থাৎ বৃদ্ধি, যেমন টিউমার, আচিল বা এই ধরনের কোষের যে বৃদ্ধি, সেটা সংখ্যায় হোক অথবা তার আকার আকৃতিতে হোক, এই ধরনের কোনো ধরনের বৃদ্ধি যদি হয় তাহলে সেটা আমরা সাইকোটিক মায়াজমের দিকে দেখতে পাবো। ঠিক একইভাবে যদি টিউবারকুলার মায়াজমের কথা চিন্তা করি তাহলে টিউবারকুলার মায়াজমের রোগীরা সাধারণত দেখা যাচ্ছে যে তার মধ্যে ঠান্ডা, যক্ষা প্রবণতা তার মধ্যেই থাকে। হয়তো শরীর হালকা পাতলা, লিন অ্যান্ড থিন, কিন্তু তার ব্রেন বা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং ঠান্ডা লাগার প্রবণতা, তার বংশে যক্ষার প্রবণতা, এ ধরনের লক্ষণগুলি থাকে। এটা হচ্ছে সহজভাবে চেনার একটা উপায়। তাহলে আমরা এই স্টোমাটাইটিসটাকে আমরা যদি মনে করি যে এটা কোন মায়াজমে আমরা ফেলবো, একটু রেসপন্স করেন। স্টোমাটাইটিস তো আমরা দেখলাম, যদি হোমিওপ্যাথিতে এর মায়াজম চিন্তা করি, আমরা যদি কারণ খুঁজে পাই তাহলে এটা না হলো না, ছোরা না, কোন মায়াজম? হ্যাঁ, সিফিলিটিক মায়াজম। যেহেতু এর মধ্যে ক্ষত, আলসারেশন বা ক্ষত তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা যদি মায়াজমিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এর মধ্যে পাবো কি সিফিলিটিক মায়াজম। তো আমাদের চিকিৎসা দিতে সুবিধা হবে এই জন্যে যে আমরা তখন অ্যান্টিসিফিলিটিক মেডিসিন গুলার দিকে আমরা অগ্রসর হতে পারবো। আচ্ছা, আমি আরেকটু সামনে এগিয়ে যাই। আচ্ছা, এই ধরনের ঘা আমাদের রোগী বা পেশেন্ট অনেক এসে থাকে আমাদের, বিশেষ করে আমাদের চেম্বারগুলোতে আমরা যখন প্র্যাকটিস করি এ ধরনের অনেকে এখানে স্টোমাটাইটিস যে আছে এটা সুন্দর করে ব্যাখ্যা দেয়া আছে। এখানে দেখেন, স্টোমা অর্থ মাউথ, আইটিস অর্থ ইনফ্লামেশন। আমি যে কথাটি পূর্বে বলেছিলাম যে যে কোনো শব্দের সাথে যদি শেষ শব্দে আইটিএস, আইটিস যুক্ত থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রেই দুই একটা ব্যতিক্রম শব্দ হতে পারে, সেটা ভিন্ন, অধিকাংশ ক্ষেত্রেই সেটা দেখা যাবে যে কোনো প্রকার প্রদাহ বা ইনফ্লামেশন। ওটারই এখানে একটা ব্যাখ্যা করা হয়েছে।
তো এই ধরনের আপনারা সচরাচর দেখে থাকবেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের ঘা, এটা হচ্ছে স্টোমাটাইটিস। আচ্ছা, লক্ষণগুলো যদি দেখি তাহলে এখানে কি কি লক্ষণ আছে, প্লিজ একজন একটু আমাকে রেসপন্স করেন, আমি তারপর বলছি এখানে কি হ্যাঁ, একজন পড়েন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, অস্বস্তি এবং ব্যথা হলো স্টোমাটাইটিসের মুখ্য লক্ষণ, যা মুখের ভেতরে যেখানে স্টোমাটাইটিস হয়েছে সেখানে হয়। মুখের হ্যাঁ, ভেতরে ফুলে যাওয়া, ফোসকা পড়া, খোসা ওঠা, হলুদাভ বা লাল ক্ষত, আলসার তৈরি হওয়া এবং জ্বলনি স্টোমাটাইটিসের প্রচলিত লক্ষণ। সংক্রামিত জায়গা থেকে কোনো সময় রক্ত পড়ে। মুখের মধ্যে স্টোমাটাইটিস হলে হয় প্রাথমিক স্তরে কিংবা পরে লক্ষণ হিসেবে জ্বর হয়। লালচে রঙের মধ্যে হলুদাভ বা সাদা আঠালো রকমের আলসার তৈরি হয়। কথা বলতে, খেতে, ঘুমোতে সমস্যার সাথে দুর্গন্ধ হয়। দুর্গন্ধ হলো স্টোমাটাইটিসের সমস্যা। আচ্ছা, তো আমরা জেনে গেলাম যে স্টোমাটাইটিসের লক্ষণগুলো কি। বইয়ের মধ্যে অনেক বড় আছে, অনেক বিস্তারিত আছে। আমরা আগে আমাদের মনের সাথে এর একটা মিল রাখতে হবে। আমি পড়াচ্ছি, আমার পড়াটা আসলে মনে করেন যে বুঝতে হবে, এবং আপনারা যদি হৃদয়ঙ্গম না করতে পারেন, আমি অনেক বড় ব্যাখ্যা দিলাম, তাহলে সেটা কোনো কাজে আসবে না। আম, এইগুলো, এই যে এখানে যে লেখাগুলো আছে, এগুলি বুঝতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। একদম সুন্দর সহজ কথায় লেখা আছে না সব, যে স্টোমাটাইটিসের প্রধান লক্ষণগুলো, মুখে জি ঘা স্যার। হয়। জি, তো এটার আবার কয়েকটা ক্লাসিফিকেশন আছে আপনার, প্রধানত 6টা প্রকার আছে: ক্যাটারাল স্টোমাটাইটিস, অ্যাপথাল স্টোমাটাইটিস, প্যারাসাইটাল স্টোমাটাইটিস, আলসারেটিভ স্টোমাটাইটিস, গ্যাংগ্রিনাস স্টোমাটাইটিস, মার্কুরিয়াস স্টোমাটাইটিস। তো এভাবে এখানে যেমন লক্ষণ আছে, আবার এটার ক্লাসিফিকেশনও আছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই, এটা তো আর বুঝতে কোনো অসুবিধা নেই যে কি কি লক্ষণ। কারণের দিকে যদি তাকাই, তাহলে এখানে কোল্ড সোরের ক্ষেত্রে, আচ্ছা, আরেকজন একটু বলেন, বা একজন বলেন। করবো স্যার। হ্যাঁ, পড়েন পড়েন। জি। কোল্ড সোরের ক্ষেত্রে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস থেকে স্টোমাটাইটিস হয়। হুম, ক্যান্ডিডা অ্যালবিকালচারের সংক্রমণ থেকে স্টোমাটাইটিস হয়। পুষ্টির অভাব অন্যতম প্রধান কারণ। কারো তীক্ষ্ণ বা ভাঙ্গা দাঁত থাকলে এবং ব্যাকআপ বা ডেন্টাল অ্যাপারেটাস লাগালে। আচ্ছা, এখানে আমরা কয়েকটা কারণ পেলাম, এর আরো কারণ আছে। একটা হচ্ছে যে মনে করেন যে একটা ভাইরাস, এখানে বিভিন্ন ভাইরাসের কারণে, হার্পিস সিমপ্লেক্স এই ভাইরাসটার কারণে হতে পারে, ক্যান্ডিডা অ্যালবিক্যান্স এর সংক্রমণ। আরেকটা হচ্ছে অপুষ্টি, মনে করেন যে যে পরিমাণ তার পুষ্টি হওয়া দরকার, বা ভিটামিন বি কমপ্লেক্স বা বি এর অভাব, এবং কারো যদি দাঁত ভেঙে যায় অথবা সূচালো হয়ে যায়, তাহলে হতে পারে। কেউ গরম খাবার, অনেক গরম খাবার খেলো, সেখানে পুড়ে গিয়ে হতে পারে। কেউ খুব শক্ত খাবার খেলো, তার খোঁচা লেগে, হাড় বা অন্য কোনো কিছু, তার খোঁচা লেগে কোথাও কেটে গিয়ে স্টোমাটাইটিস হতে পারে। এভাবে বিভিন্ন কারণে আমাদের স্টোমাটাইটিস হতে পারে। আচ্ছা, এখানে আরেকটু বড় করে মানে আরো কিছু এই কারণগুলো এখানে দেয়া আছে: সার্জিক্যাল স্টোমা, তারপর শুধু মুখে, মানে উপরের গুলো আছে, ওটাকে আর একটু বড় করে। তো আমরা জানলাম তাহলে স্টোমাটাইটিসের অনেকগুলো কারণই আছে, সেই কারণগুলির কারণে আমাদের মুখে স্টোমাটাইটিস হতে পারে। জি, তো এখন এই কারণগুলি ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কারো? জি স্যার। হ্যাঁ, বলেন কি ক্যান্ডিডা অসুবিধা। আলবিকান্সের কথাটা স্যার, এটা কি ব্যাকটেরিয়া না ভাইরাস, এটা বুঝিনি স্যার। ক্যান্ডিডা আলবিকান্সের সংক্রমণ, এটা ঠিক বুঝি নাই স্যার। আচ্ছা, এই ক্যান্ডিডা
আলবিক্যান্স এটা হচ্ছে সংক্রমণের একটা এটা ভাইরাস না ব্যাকটেরিয়া আমি আপনাকে ওই পরে কমেন্টসে জানিয়ে দিব। আমাকে একটু দেখে নিতে হবে, এই মুহূর্তে আমার মনে নেই। ঠিক আছে, আমি ওটা খুঁজে আপনার আচ্ছা আমি ওটা করে মানে সঠিকটাই মানে প্রয়োজনে আপনারা দেখবেন। আর আরেকটা বিষয় অবশ্যই আপনারা করবেন যে আমরা যে এই যে এখানে পড়াচ্ছি এই পড়াগুলো আপনারা ফেসবুকে অবশ্যই মনে করেন যে এর সম্পর্কে কমেন্ট করা বা এর সম্পর্কে লেখা আপনারা লিখলে সেগুলি কিন্তু আমরা দেখি এবং এটা আমরা যখন ভাইবা পরীক্ষা নিব তখন এর মার্কস হিসেবে সংযুক্ত করব। তো এটার সম্পর্কে আমি ইনশাল্লাহ লিখে দিব, এইটার যে ভিডিও থাকবে ওই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি এই সম্পর্কে আর একটু ভালো বিস্তারিত লিখে দিব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা এই কারণগুলো দেখলাম, আমরা সামনে আরো এগিয়ে যাই। এর জটিলতা, একটা মেডিসিন পড়তে হলে প্র্যাকটিস অফ মেডিসিনের কয়েকটা দিক খেয়াল করে আমাদের পড়তে হয়। আমরা যখন প্র্যাকটিস অফ মেডিসিন পড়ব তখন কি পড়ব? প্রথমে একটা রোগের সংজ্ঞা সম্পর্কে পড়ব, এরপরে হয়তো শ্রেণী বিভাগ, এরপরে কারণ, এরপরে লক্ষণ, রোগ নির্ণয়, কিভাবে এই রোগটা নির্ণয় করতে হয়, চিকিৎসা, অ্যাডভাইস। মোটামুটি এই ধাঁচগুলো আমাদেরকে জেনে তারপরে আমাদের মানে চিকিৎসা, বিশেষ করে প্র্যাকটিস অফ মেডিসিনের ডিজিজ গুলোতে অগ্রসর হতে হবে। আচ্ছা, এর জটিলতা কি কি হতে পারে একটু পড়েন, আমি করতেছি। আচ্ছা প্লিজ একটু মানে জটিলতা দেখতে পাচ্ছেন? জটিলতা জি জি স্যার। জটিলতা হ্যাঁ জটিলতা এবং কথা বলতে কষ্ট হওয়াটা জি স্টোমাটাইটিসের প্রধান জটিলতা। অস্বস্তি থেকে কোনো সময়ে ঘুমের সমস্যা হয়, ব্যথা, নিঃশ্বাসে দুর্গন্ধ এবং কোনো সময় মুখ থেকে রক্ত বেরোনো যথেষ্ট সমস্যা সৃষ্টি করে। আচ্ছা একটু থামেন, পরেরটা পরে পড়েন। আচ্ছা, শুধু এইটুকুই জটিলতা কিন্তু শেষ না, এখানে একটা সাধারণ জটিলতা, এটা থেকে আরো বড় ধরনের সমস্যা হতে পারে। বড় ধরনের সমস্যা জটিলতা থেকে মানে ক্যান্সার পর্যন্ত হতে পারে, কিন্তু সম্ভাবনাটা কম। কিন্তু এই রোগের থেকে অন্য আরেকটা রোগে রূপান্তরিত হতে পারে, অথবা এইখান থেকে ইনফেকশন হয়ে ব্লাডে গিয়ে সেই ইনফেকশনটা অন্য জায়গায় ছড়াতে পারে। আচ্ছা, রোগ নির্ণয়, এবার রোগ নির্ণয় সম্পর্কে প্লিজ একটু পড়েন। রোগ নির্ণয় জি প্রাথমিকভাবে মুখের ঘা বা ক্ষত থেকে ডাক্তাররা রোগ নির্ণয় করে। স্টোমাটাইটিসে ডায়াগনোসিস করতে ক্যান্ডিডা অ্যালবিক্যাল বা মুখের অন্যান্য সংক্রমণের কারণে শুষ্ক মুখ বা মুখের মধ্যে তৈরি হওয়া সাদা ক্ষত ইত্যাদি বিভিন্ন ধরনের লক্ষণ এবং উপসর্গ দেখা হয়। ডায়াগনোসিস নিশ্চিত করতে এবং স্টোমাটাইটিসের অন্যান্য কারণ বের করতে ডাক্তার রক্ত পরীক্ষা বা সোয়াব টেস্ট কিংবা প্যাচ টেস্টের পরামর্শ দিতে পারে। স্টোমাটাইটিসের অন্যান্য কারণ বাতিল করতে টিস্যু কাটিং মেথড বায়োপসি করা হয়। আচ্ছা, এবার আসেন, আমি এখন বলি, একটু মিউট করেন, আমি বলে দিচ্ছি। এখানে রোগ নির্ণয়, এটা হচ্ছে ডায়াগনোসিস। আমরা যখন আমাদের চেম্বারে একজন রোগী আসে, একজন পেশেন্ট আছে, আমরা দুই ভাবে করি। আমরা বিশেষ করে হোমিও ডাক্তাররা অ্যানামনেসিসটা করে থাকি। একটা হচ্ছে ডায়াগনোসিস আর একটা হচ্ছে অ্যানামনেসিস। অ্যানামনেসিস হচ্ছে যে লক্ষণ দেখে তার উপরে নির্ভর করে রোগীকে ট্রিটমেন্ট দেয়, এটা হচ্ছে অ্যানামনেসিস। আর ডায়াগনোসিস হচ্ছে জেনে কোনো পরীক্ষাগারে পরীক্ষার জন্য দিয়ে পরীক্ষা করে যে রিপোর্ট আসে তার উপরে ভিত্তি করে চিকিৎসা দেওয়া, এটা হচ্ছে ডায়াগনোসিস।
তো এখানে কি কি ডায়াগনোসিস করা যেতে পারে? রক্ত পরীক্ষা, সোয়াব টেস্ট। সোয়াব হচ্ছে লালার যে আছে ওইখানে সেইটা টেস্ট, এটা হচ্ছে সোয়াব টেস্ট। প্যাচ টেস্টের পরামর্শ, এবং আরেকটা হচ্ছে সর্বশেষ যে সেটা হচ্ছে বায়োপসি, টিস্যু স্ক্র্যাপিং মেথড বা বায়োপসি, অর্থাৎ ওখান থেকে কিছু টিস্যু কেটে নিয়ে এটা হচ্ছে কালচার করে তাতে ম্যালিগন্যান্সি আছে কিনা, অর্থাৎ ক্যান্সারের জীবাণু আছে কিনা, এটাকে নিশ্চিত করাই হচ্ছে এই বায়োপসি টেস্টের মূল লক্ষ্য। তো সাধারণ টেস্টগুলা করা হয়, কিন্তু সেটা যদি সাধারণত 3-4 সপ্তাহের অধিক হয়ে যায় তখন ডাক্তারগণ সন্দেহ করেন যে তার ক্যান্সার আছে কিনা। এটা মনে করার জন্যই সাধারণত বিশেষ করে ট্রেডিশনাল মেডিসিনের ডাক্তাররা বায়োপসি করতে দিয়ে থাকেন। এবার আসা যাক চিকিৎসা। জি, চিকিৎসাটা একজন একটু পড়েন। চিকিৎসার কারণ প্রতিরোধের মাধ্যমে সম্পূর্ণভাবে স্টোমাটাইটিসের নিরাময় সম্ভব। মুখের স্বাস্থ্যবিধি মেনে চলে, হাইপার সেনসিটিভ খাবার এড়িয়ে চলে, সঠিক পুষ্টিকর খাবার খাওয়া, তামাক চেবানো ও ধূমপান বন্ধ করা, এবং ডিহাইড্রেশন আটকালে নিরাময় সম্ভব। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু স্টোমাটাইটিসের মেডিকেল ট্রিটমেন্ট দরকার লাগে। চিকিৎসায় বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয়। আচ্ছা, এটা হচ্ছে যে স্টোমাটাইটিস সাধারণ অবস্থায় কিন্তু খুব সহজেই অনেক বড় ধরনের রোগ না, এটা মোটামুটি একটা সাধারণ রোগী, এবং এটাকে যদি চিকিৎসা করা হয় তাহলে এটা সেরে যায়। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, যে আমরা আমাদের লক্ষণ ভিত্তিক যে মেডিসিনগুলি আছে সেই মেডিসিনগুলো সাধারণত অ্যাপ্লাই করে থাকি। লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক যে মেডিসিন আসবে এটা, এবং তাকে ম্যানেজমেন্ট বা ব্যবস্থা দিতে হবে। এখানে আছে স্টোমাটাইটিসের জন্য বিপজ্জনক বা ক্ষতিকারক দিকগুলি কি কি আছে। ক্ষতিকারক দিক, আচ্ছা একটু মানে একজন করেন যে ক্ষতিকারক দিকটা একটু পড়েন। স্টোমাটাইটিসের রোগীর খুব মশলা বা টক খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় না। নিম্নলিখিত পণ্যগুলি নিষিদ্ধ: টক ফল এবং বেরি, হুম, টমেটো, কমলা লেবু, ট্যানগারাইন, অন্যান্য আচ্ছা সাইট্রাস, বরই এবং টক আপেল, আচারযুক্ত এবং লবণযুক্ত শাকসবজি, ক্র্যাকার, চিপস এবং অন্যান্য স্ন্যাক্স, মদ্যপ পানীয়, ক্যান্ডি এবং বাদাম, চিনি এবং বেকড পণ্য, শাকসবজি, ফরাসি ফ্রাই। আচ্ছা, ব্যাস। এখানে হচ্ছে বিশেষ করে টক ফলে হচ্ছে অ্যাসিডিটি উৎপন্ন করে। অ্যাসিডিটি উৎপন্ন করাতে এই স্টোমাটাইটিসের ঘাটা অনেক বেশি বেড়ে যায়, যার কারণেই এটা নিষেধ করা হয়। তো কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু কিছু ডাক্তারগণ এটা ভিটামিন সি, আপনার বিশেষ করে আপনার অনেক ক্ষেত্রেই বা এই ঘা নিরাময়ে সহযোগিতা করে, কিন্তু স্টোমাটাইটিসের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এমন না, বরঞ্চ এটা বাড়িয়ে দিতে পারে অধিক মশলাযুক্ত, বা এখানে আরো ক্যান্ডি, বাদাম, এগুলিও আপনার যেই জিনিসগুলাতে লালা তৈরি হয় বেশি, যেই জিনিসগুলাতে আপনার পচন তৈরি হয় এবং জীবাণু সহজে সংক্রমণ করতে পারে, যে কোনো চকলেট, আচার জাতীয় খাবার, এছাড়াও বেশ কিছু খাবার আছে যে খাবারগুলো মানে ক্ষতি করতে পারে, সেগুলি এখানে নিষেধ করা হয়েছে। স্টোমাটাইটিসের জন্য দরকারি পণ্য কি কি আছে? আচ্ছা, দরকারি পণ্যগুলো সম্পর্কে একটু, আচ্ছা প্লিজ একজন একটু পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
টমাটাইটিসের জন্য দরকারি পণ্য। মিউকোসাইটিসের জন্য পুষ্টি মৃদু হওয়া উচিত, যাতে স্ফীত স্লেমা টিস্যুকে আঘাত না করে। একই কারণে খাবার খুব ঠান্ডা বা খুব গরম হওয়া উচিত নয়। সর্বোত্তম তাপমাত্রা 37-39 ডিগ্রি। মশলা, আলুতে সবজি এবং বেরি পিষে নেওয়া। মাংস এবং মাছ কিমা করা মাংসের আকারে খাওয়া ভালো। খাওয়ার আগে একটি অ্যানেস্থেটিক জল দিয়ে মৌখিক গহ্বর তৈলাক্ত করার পরামর্শ দেওয়া হয়। খাওয়ার পরে ক্লোরহেক্সিডিন দ্রবণ দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন। যেকোনো যেকোনো উৎসের মিউকোটাইটিসের জন্য নিম্নলিখিত নিম্নলিখিত পণ্যগুলি সুপারিশ করা হয়: জি কেফির, দই এবং অন্যান্য গাজনযুক্ত দুধের পণ্য, যার মধ্যে ভিটামিন বি, ডি, ই অন্তর্ভুক্ত রয়েছে। এগুলি সহজেই গাজন হয় এবং ক্ষত নিরাময়ে অবদান রাখে। তাজা ফল, বেরি শুকনো ফল থেকে প্রাপ্ত। আচ্ছা, ঠিক আছে। এখানে কয়েকটাই আছে। তাপমাত্রার কথা বলা হয়েছে 37 থেকে 39 ডিগ্রি। এই তাপে মানে বেশি গরম এবং বেশি মিউকোসা মানে মিউকাস তৈরি করে এমন জিনিস, বেশি মশলাযুক্ত না, অল্প মশলাযুক্ত এই ধরনের খাবার খাওয়াটা দরকার। মাছ, মাংস, কিমা মাংসের আকারে খাওয়া ভালো। মানে এটা হচ্ছে পুষ্টিকর দিকটাকে আপনার পূরণ করবে। এবং এখানে এই যে কেফির, দই বা অন্যান্য গাজনযুক্ত হচ্ছে এটাই যে এই ধরনের এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটা দইয়ের মধ্যে থাকে। এটা আমাদের উপকারী ব্যাকটেরিয়া। এটা ভিটামিন বি, ভিটামিন ডি, ই এগুলি তৈরি করতে সহযোগিতা করে এবং এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, যার কারণে এই ধরনের খাবারগুলো আমাদের জন্য উপকার বয়ে নিয়ে আসবে। আচ্ছা, এখানে ওইভাবেই কিছু খাবারের কথা বলা হয়েছে যে খাবারগুলো এখানে সুপারিশ করা হয়েছে, বিশেষ করে ভিটামিন বি, ভিটামিন ডি। অনেক সময় আপনারা ইয়ে দিয়ে থাকবেন যে হলুদ হলুদ এক ধরনের বড়ি অ্যালোপ্যাথিতে দেয়, ওর মধ্যে আসলে রিবোফ্লাভিন বা ভিটামিন বি থাকে। আচ্ছা, আমি আর একটু সামনে এগিয়ে যাই। প্রতিরোধ ক্ষমতা জোরদার করা বা এখানে আরো অনেক কিছু আছে, আমরা আরো এগিয়ে যাই। এই জন্যই যে আরো দুটো ডিজিজ আছে, সেই দুটো ডিজিজের জন্যই আমি আর করলাম না। তো এখানে বেশ কিছু জিনিস আপনার এই সুপারিশ করা হয়েছে। আচ্ছা, এবার আসেন, এটা এটা কি? গ্লোসাইটিস। গ্লোসাইটিস হচ্ছে জিহ্বার প্রদাহ। এরকম বিভিন্ন আকৃতির বিভিন্ন ইয়ের আপনারা দেখে, এটা আমরা নতুন আরেকটা ডিজিজ পড়তে শুরু করছি। এইখানে গ্লোসাইটিসের বা জিহ্বার প্রদাহের বিভিন্ন টাইপ গুলি দেখানো হয়েছে। আমি একটু বড় করে একটা একটা করে দেখাই। এটা প্রথমেই হচ্ছে নরমাল জিহ্বা। এটা এক ধরনের জিহ্বা, মানে এই রোগ আক্রান্ত হলে জিহ্বাগুলো কেমন হয় তারই একটি চিত্র এখানে সুন্দর করে দেয়া আছে। বিভিন্ন শ্রেণীর গ্লোসাইটিস বা জিহ্বার প্রদাহ। আচ্ছা, গ্লোসাইটিসের একদম সহজ কথায় যদি বলি তাহলে জিহ্বায় ঘা। একদম এক কথায় যদি বলতে চাই তাহলে জিহ্বায় ঘা। এখানে কয়েকটা আছে। আচ্ছা, এখানে এবার আসা যাক যে গ্লোসাইটিস বা জিহ্বার ঘায়ের কারণ। আচ্ছা, একজন পড়েন তো একটু জিহ্বার ব্যথার কারণ। ওকে। জিহ্বার ব্যথার কারণ। জিভের জি, ব্যথায় বিভিন্ন সমস্যার কারণে হতে পারে। ট্রমা, চিবানোর ট্রমা সময় মানে জিহ্বার আঘাত আর কি। ট্রমা জি, বলতে আঘাত বোঝানো হয়। আচ্ছা, জি বল। জি। চিবানোর সময় জিহ্বার আঘাত বা কোনো দুর্ঘটনাজনিত কার্যকলাপের ফলে জিহ্বা কেটে যেতে পারে, যার ফলে ব্যথা হতে পারে।
প্রদাহ, খামির হচ্ছে সংক্রমণ বা সিফিলিসের মতো রোগের মতে সংক্রমণের কারণে জিহ্বার প্রদাহ হলে জিহ্বায় ঘা হতে পারে। আলসার, জিহ্বায় লাল, সাদা, ধূসর বা হলুদ দাগের উপস্থিতি জিহ্বার আলসার বা ক্যান্সার ঘা তৈরির ইঙ্গিত দেয়। এটি জিহ্বা কামড়ানোর কারণে হতে পারে। চাপ, উদ্বেগ, ধূমপানের সাথে যুক্ত প্রত্যাহারের লক্ষণ এবং হরমোনের পরিবর্তন, ঘাটতি, ভিটামিন B12, আয়রন বা ফোলেটের অভাবে একটি মিশ্রণ, কালশিটে জিহ্বা হতে পারে। কম জিঙ্কের মাত্রাও জিহ্বায় জ্বলন্ত সংবেদন সৃষ্টি করতে পারে, যা জিভের ব্যথার কারণ হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে যে যখন জিভের ব্যথা হচ্ছে যে একটা লক্ষণ আর কি, যে বিভিন্ন কারণে এটা একটা কারণ বা লক্ষণ এই হিসেবেই ধরা যেতে পারে যে জিহ্বার যে ঘা হয় তার কারণগুলো বা লক্ষণগুলো। এরপরে আরো কিছু লক্ষণ আছে, মানে আর কারণ আছে, সেই কারণগুলোই আরেকজনের বা আপনি পড়েন। জি জি, একটু করেন। অ্যালার্জি, জি কিছু খাবারের অ্যালার্জির কারণে জিহ্বার ব্যথা হতে পারে। কিছু মানুষের কিছু শাকসবজি, ফল এবং বাদাম থেকে অ্যালার্জি হয়, যার কারণে মুখ ও ঠোঁটের সাথে জিহ্বার চুলকানি, ফোলাভাব এবং ঘা হতে পারে। ধূমপান, ধূমপান সেই সাথে ধূমপান প্রত্যাহার উপসর্গ, কিছু নির্দিষ্ট লোকজনের জিহ্বার সমস্যা হতে পারে। স্নায়ুর জ্বালা, নিউরালজিয়া বা স্নায়ু জ্বালা একটি কালশিটে জিহ্বা হতে পারে। নিউরালজিয়া সাধারণত মুখ ও ঘাড়ের ক্যান্সারের সাথে যুক্ত। লাইকেন প্ল্যানাস, এটি একটি কার্যকরী ত্বকের সমস্যা যা চুলকায়, ফুসকুড়ি এবং সাদা লেসি প্যাচ সৃষ্টি করে। মুখের ক্যান্সার, ক্যান্সার একটি কালশিটে জিহ্বা জন্য অনেক কারণ একটি। যাই হোক, এটি লক্ষণীয় যে এটি শুধুমাত্র একটি দূরবর্তী সম্ভাবনা। মুখের ক্যান্সারের লক্ষণগুলোর মধ্যে রয়েছে দাঁত হারানো, বেদনাদায়ক চিবানো। আচ্ছা, মানে এটা হচ্ছে যে অনেকগুলো কারণ আছে, কারণের মধ্যে একদম শেষের যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে মুখের ক্যান্সার, কিন্তু তার আগে জিহ্বার এই ধরনের ক্ষত বা ই আরো অন্যান্য কারণে হতে পারে। আচ্ছা, লক্ষণগুলো এখানে আছে যে জিহ্বার যে ঘা হয় তার লক্ষণগুলো, সেই লক্ষণগুলো কি কি আছে? আচ্ছা, লক্ষণগুলো হ্যাঁ হ্যাঁ, আপনার জিহ্বাকে প্রভাবিত করতে পারে এমন ঘন ঘন লক্ষণগুলোর মধ্যে রয়েছে: ফার্স্ট, জিহ্বার আকার বা ফোলা বৃদ্ধি। সেকেন্ড, জিহ্বার গতিশীলতার অসুবিধা। থার্ড, স্বাদবোধের সম্পূর্ণ বা আংশিক ক্ষতি। ফোর্থ, জিহ্বার রঙের পরিবর্তন, সাদা দাগ, হলুদ, গাঢ়, লাল, বেগুনি, বাদামি বা কালো হিসাবে প্রকাশ হতে পারে। 5, জিহ্বার গঠনের পরিবর্তন, যেমন অমসৃণতা বা উত্থিত প্যাচের উপস্থিতি বা চুলের মতো বৃদ্ধি। 6, পুরো জিহ্বা জুড়ে বা নির্দিষ্ট জায়গায় অস্বস্তি, ব্যথা বা জ্বলন্ত সংবেদন অনুভব করা। আচ্ছা, আমরা সহজেই এখানে যে আমাদের রুগীরা যে এই সমস্যাগুলো বলে বা যে লক্ষণগুলি নিয়ে আসে, এখানে মোটামুটি একটি মানে সার লক্ষণগুলি পাওয়া যাচ্ছে যে ফুলা ফুলা, এটা হচ্ছে একটা কমনই, যে জায়গায় ফুলা থাকে আপনারা বেলেডোনার লক্ষণ পড়ে থাকবেন। বেলেডোনা একটা অন্যতম মেডিসিন, এটা হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহের লক্ষণ। এর বেলেডোনার লক্ষণের মধ্যে কি কি আছে? আপনার রেডনেস আছে, স্পার্কিং পেইন আছে বা চিরিক মারা ব্যথা, এরপর ফুলা, এরপরে হচ্ছে যে হিট বা গরম হওয়া,
ওই স্থানের মনে করেন যে ওই যে কালারটা পরিবর্তন হয়ে লালচে হওয়া যে কোনো যাওয়ায়, এই যে অবস্থাটা ঠিক তেমনই জিহ্বার মধ্যেও আছে বা অন্য কোথাও, কিন্তু আমরা বেলেডোনার যে প্রধান লক্ষণগুলি পাই, এই লক্ষণগুলি কিন্তু আপনার একটা জায়গার প্রদাহ যদি হয় কোথাও, সেইখানে কিন্তু বেলেডোনার লক্ষণটা আমরা পেতে পারি। সেই জন্যই আপনারা দেখবেন যে অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই বেলেডোনা ব্যবহার হয়, তার লক্ষণের সাথে মিলে যায়। এই জন্য একটা ফোড়া হোক বা একটা কোনো কিছু হোক, তার মধ্যে ওই লক্ষণগুলি খুব সহজে আমরা মিলাতে পারি। তবে জিহ্বার ক্ষেত্রে কিন্তু তারপরেও আরো কিছু লক্ষণ থাকে, সাদা থাকে, হলদে ভাব থাকে। এই সাদা হলে ধরেন যে এক ধরনের লক্ষণ হতে পারে, হলদে হলে আরেকটা। যেমন আপনার যদি বায়োকেমিক ওষুধের কথা বলি, তাহলে সাধারণত ধরেন কেলিমিউর, একদম ফার্স্টের কথা বলি যে ফেরামফস, দেখা যায় প্রথম অবস্থায় যদি লালচে ভাব থাকে কোনো কিছু, তাহলে ফেরামফসের লক্ষণটা চলে আসে একদম ফার্স্ট। সেকেন্ড স্টেজে যখন সাদা ভাব থাকে তখন হচ্ছে কেলিমিউরের লক্ষণ আসে। আর যখনই দেখা যাচ্ছে যেটা সাদা থেকে ইয়েলোইশ হয়ে যায় বা হলদে ভাব হয়, তখন সালফের, কেলিসাল্ফ বা ক্যালকেরিয়া সাল্ফ এই ধরনের পরিবর্তনগুলি হয়। এটা হচ্ছে যে আমি এই লক্ষণগুলির পরিবর্তন চেনা বা বোঝার এর সাথে আমাদের মেডিসিনে কিছুটা সামঞ্জস্য করার জন্যই বললাম। তো এইখানে আমরা তাহলে জিহ্বার যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো আমরা সহজে খুঁজে পেলাম যে কি কি লক্ষণ এর পরিবর্তন হয়। এর নিরাময় পদ্ধতি আসলে কিভাবে আমরা এটা নিরাময় করব, একটু একজন পড়েন। নিরাময় পদ্ধতি, যারা জিভের আলসারে ভুগছে তাদের ভিটামিন সি খাওয়া উচিত। এর জন্য আপনি প্রতিদিন 2 থেকে 3 গ্লাস কমলা লেবুর রস পান করুন। আপনি টমেটো থেকেও ভিটামিন সি পেতে পারেন। 2. মশলাযুক্ত এবং ভাজা খাবার এড়িয়ে চলুন। 3. প্রচুর পরিমাণে ফল খান এবং প্রচুর জল পান করুন। 4. প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়া উপকারী। 5. খাওয়ার সময় যদি আপনি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন তবে এটি আরো ভালো হবে। 6. এই ফোসকার জন্য দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ঘি, মাখন, পনির ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। 7. অনিরামিষাশী খাদ্য অম্লীয় প্রকৃতির হয়, তাই জিহ্বায় আলসার হলে এটি খাওয়া উচিত নয়। 8. দিনে 2 থেকে 3 বার জিভ পরিষ্কার করা উচিত। আচ্ছা, এখানে কিন্তু কন্ট্রাডিক্টরি দুইটা জিনিস আছে। এখানে কিন্তু প্রচুর ভিটামিন সি খেতে বলছে, কমলা লেবুর রস, টমেটো, কিন্তু এর আগে আমরা পড়ে আসলাম এটা খাওয়া যাবে না, তাই না? এর আগের প্রদাহে তো পড়েছি, কিন্তু এখানে ঠিকই। আবার এখানে আরেকটা জিনিস যদিও বলেছে 5 নম্বরে দেখেন কাঁচা পেঁয়াজের ব্যবহার করবেন, কিন্তু এটা আসলে বিশেষ করে আমরা যখন হোমিও ট্রিটমেন্ট করব, এই এই ইটাকে আমরা বাদ দিয়ে দিব। আর এইখানে ভিটামিন সি, এখানে ওই যে পরিমাণ 2 গ্লাস 3 গ্লাস এই পরিমাণ না, তবে আমাদের কিছুটা ভিটামিন সি জাতীয় খাবার, এটা জিহ্বার আপনার ঘায়ের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু মুখের সাইডে যদি ঘাগুলি হয় সেই ক্ষেত্রে ওই মনে করেন টক জাতীয় খাবারটা এড়িয়ে যাওয়াটাই ভালো। এটাই হচ্ছে কন্ট্রাডিক্টরি একটা বিষয়। আচ্ছা, এবার আসা যাক যে আমরা তো করব, আমরা চিকিৎসা করব হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে, সেটা স্টোমাটাইটিসই হোক অথবা গ্লোসাইটিস হোক, মুখের ঘা হোক বা মুখের ক্ষত, জিহ্বার ক্ষত। তো এই আমাদের লক্ষণগুলি প্রায় একই রকম। এখানে কয়েকটি মেডিসিন আছে, যেমন আর্সেনিক আছে, বোরাক্স আছে, জিহ্বার আমরা মার্কসল আছে, সালফার আছে। এরপরে আরো অনেক মেডিসিন আছে লক্ষণ ভিত্তিক। আমরা যে মেডিসিনটি আমাদের জন্য প্রযোজ্য হবে, আমরা সেই মেডিসিনটিই ব্যবহার করব। যখন লক্ষণের সাথে মিলবে তখন আমরা একদম মুখস্থ করে যে না এটা এই রোগ হয়েছে, এখন এই মেডিসিনটা দিতে হবে, মুখে ঘা হয়েছে বোরাক্স দিব, মুখে ঘা হয়েছে মার্কসল দিব, এমনটা করা যাবে না। এর সাথে যে লক্ষণটা মিলবে আমরা সেই লক্ষণ অনুসারেই হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাপ্লাই করব। আচ্ছা, এবার তৃতীয় নাম্বারে যে ডিজিজ,
এই ডিজিজ নিয়ে আমরা কথা বলবো আজকে। 3 নম্বরে হচ্ছে যে টনসিলাইটিস, টনসিলের প্রদাহ। আচ্ছা, এটা একটু পড়েন। টনসিলের প্রদাহমূলক ব্যাধি টনসিলের প্রদাহ সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়। সাধারণত লক্ষণগুলোর মধ্যে রয়েছে গলা ব্যথা, গিলতে অসুবিধা, টনসিল ফুলে যাওয়া, জ্বর এবং কখনো কখনো টনসিলের সাদা সাদা দাগ। টনসিলের ব্যাকটেরিয়া সংক্রমণ, ভাইরাস আক্রমণ বা এমন কিছু ক্ষেত্রে বয়ঃসন্ধির কারণে এই অবস্থা হতে পারে। আচ্ছা, তো টনসিলাইটিস বলতে আমরা তো আগেই জানি যে কোথাও আইটিস থাকলে সেটা হচ্ছে প্রদাহ। এখানে কিছু কারণ এবং সংজ্ঞাটা সুন্দর করে দেয়া আছে। আচ্ছা, এবার আসেন, এই ছবিটা আমরা খুব সহজেই দেখেছি। যাদের টনসিলের অবস্থাটা মানে বেশি প্রদাহিত হয়, তখন এরকম ছোট ছোট ফলিকল হয়, সেখানে সাদা হয় এবং সাদা থেকে এক ধরনের ফলিকল বের হয়। এখানে এই ছবিটা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি। আমি আর একটু বড় করে দেই। এরকম সাদা টনসিল হচ্ছে এক ধরনের টিস্যু, গ্ল্যান্ড টিস্যু, যেটা গলার ভেতরে থাকে। এছাড়াও বাইরে আরো কয়েকটা জায়গায় থাকতে পারে। তো এই টিস্যু যখন আক্রান্ত হয় গলার ভিতরে, সেটাকেই বলা হয় টনসিলাইটিস। তো এই টনসিলাইটিস যখন হয়, তো তখন আমরা এর লক্ষণ অনুসারে এর ট্রিটমেন্ট দেব এবং সেই ক্ষেত্রেও আমাদের ঠান্ডা থেকে এড়িয়ে যেতে হবে। ঠান্ডা, যত ধরনের ঠান্ডা আছে, এটা আক্রান্ত হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে ঠান্ডা। এবং এখানে যদি আমরা কারণ খুঁজি, কারণগুলো অনেকগুলো আছে। একটা হচ্ছে ভাইরাসের, যেমন স্ট্রেপ্টোকক্কাস ভাইরাসের কারণে অনেক সময় হতে পারে। ভাইরাস স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, এরা হচ্ছে এদের সাথে আমরা অনেকবারই পরিচিত হব। আমরা যখনই পড়তে যাব, দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, কক্কাস হচ্ছে কক্কাই, ব্যাসিলাস, এই শব্দগুলো আসলে প্যাথোলজিক্যাল টার্ম। যারা কমা বা গোল আকৃতির কোনো প্রকার ভাইরাস হয়, তখন তাকে বলা হয় কক্কাই। আর রড আকৃতির যদি হয়, ওটা হচ্ছে ব্যাসিলাস। তো এই স্টমাকে স্ট্রেপ্টোকক্কাস অনেক সময়ই আক্রমণ করে থাকে, আর স্ট্রেপ্টোকক্কাসের আক্রমণের কারণেই এখানে প্রদাহ হয়। তো এর ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা মানে ঠান্ডা থেকে এই রোগীকে দূরে রাখতে চেষ্টা করব, যতটুকু সম্ভব ওষুধ দিব। এখানে সংক্ষিপ্ত বিবরণ আছে যে টনসিলাইটিসটা কি। এটা হচ্ছে গলার ভিতরে, সহজে বলি যে দুইটা যে গ্ল্যান্ড টিস্যু আছে, এই দুটো গ্ল্যান্ড টিস্যু আক্রান্ত হলেই সাধারণত টনসিলাইটিস দেখা দেয় বা টনসিলাইটিস বলে পরিচিত। আচ্ছা, এখানে টনসিলাইটিসের প্রধান মূল ব্যাধি, আচ্ছা একজন একটু পড়েন, তারপর আমি বলে দিচ্ছি। আমি যে কথাগুলো বললাম এখানে সে তারই একটা আছে। আচ্ছা, একটু পড়েন প্লিজ। টনসিলের প্রদাহমূলক ব্যাধি টনসিলের প্রদাহ সাধারণত ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়। সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে গলা ব্যথা, গিলতে অসুবিধা, টনসিল ফুলে যাওয়া, জ্বর এবং কখনো কখনো টনসিলে সাদা দাগ। টনসিলের ব্যাকটেরিয়া সংক্রমণ, ভাইরাল আক্রমণ বা এমনকি কিছু ক্ষেত্রে বয়ঃসন্ধি কারণেও এই অবস্থা হতে পারে। অল্প বয়সের মানুষ এবং যারা বেশি পরিমাণে জীবাণুর সংস্পর্শে আসেন, তারা এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। আচ্ছা, এখানে কিন্তু যেমন সংজ্ঞার করা হয়েছে এবং কারণগুলি বলা হয়েছে, যে একটা হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া। কিন্তু এবার আমরা আসি, আমরা যখন হোমিওপ্যাথিতে করব, আমাদের সব সময় মাথায় রাখতে হবে, আমরা পড়বো, জানবো, ঠিক আছে, প্র্যাকটিস অফ মেডিসিন জানবো,
কোনো রোগ বা কোনো জীবাণুকেই আমরা এটার মুখ্য কারণ ধরি না। অ্যালোপ্যাথিতে বা ট্রেডিশনাল মেডিসিনে এইটাকে মুখ্য কারণ ধরে। কিন্তু আমরা সবসময় এটা গৌণ কারণ ধরি। আমরা মূল কারণ কিন্তু মাইজোমেটিক কারণটাকেই আমরা মূল কারণ হিসেবে ধরি। আর তার ফল হিসেবেই আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া দেখতে পাই। যার কারণে আমরা যদি ভাইরাস, ব্যাকটেরিয়া নিয়ে চিকিৎসা শুরু করি তাহলে হোমিওপ্যাথিতে সেই চিকিৎসাটা হবে ভুল। আমাদেরকে আমাদের লক্ষণ ভিত্তিক এবং আমাদের যে হোমিওপ্যাথিক নিয়ম নীতি আছে সে অনুসারে চিকিৎসা দিলে আল্লাহর রহমতে এই রোগগুলো ভালো হতে পারে। আর বয়ঃসন্ধিকালের কথা, বয়ঃসন্ধি যেমন ধরেন যে মেয়েদের এবং ছেলেদের মধ্যে একটু বয়সের ডিফারেন্স হয়। যেমন মেয়েদেরকে ধরেন 12-13 থেকে 15-16 এটা, এবং ছেলেদের ক্ষেত্রে 13-14 থেকে 17-18 পর্যন্ত এই সময়টাকে বয়ঃসন্ধিকাল বলে, প্রাপ্তবয়স্ক হওয়ার। এই সময় এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আবার অনেকে ফ্রিজের পানি খায় বা অনেক ঠান্ডা পানি বা ঠান্ডার মধ্যে কাজ করে, এরাও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এটার ক্ষেত্রে এবার আসেন যে এটা কোন মায়োজমের মেডিসিন। এখানে 2টা মায়োজমের কিন্তু খুব বেশি, 2টাকে 3টা কিন্তু তারপরেও মানে একটা প্রধান আছে। এটা যদি একদিকে দেখি, এটা হচ্ছে টিউবারকুলার মায়োজমের যারা ধাত্রে, এদের আক্রান্ত হওয়ার বেশি সম্ভাবনা থাকে এবং এখানে ক্ষত হয়, এবং ক্ষত হওয়ার কারণে এখানে সিফিলিটিক মেডিসিন, অ্যান্টিসিফিলিটিক মেডিসিনও এর মধ্যে অ্যাপ্লাই করা যেতে পারে এবং ফুলে যায়, সোয়েলিং হয়, যার কারণে অ্যান্টি ভুল বলেছি, অ্যান্টিসাইকোটিক মেডিসিন গুলাও অনেক সময় চলে আসতে পারে। এখানে কারণ ধরা হয়েছে ওই ভাইরাস, ব্যাকটেরিয়া যে এইগুলো আছে, ইনফ্লুয়েঞ্জার ব্যাকটেরিয়া সেইগুলি আছে। আচ্ছা, তো আমরা ট্রিটমেন্ট দিব, আমাদের লক্ষণ অনুসারেই ট্রিটমেন্ট দিব। লক্ষণে যে মেডিসিনটা আসে আমরা সেই অনুসারেই ট্রিটমেন্ট দিব। আর যেহেতু আমি দেরি করে এই আসলে জয়েন করেছি, এই জন্য সবার কাছে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হঠাৎ করে ঘড়ির দিকে আসলে খেয়াল করতে পারিনি, সেজন্যই হয়েছে। তো এবার আমরা চলে যাই। তো কারো কোনো প্রশ্ন থাকলে এবার আমাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এবার আমাকে প্রশ্ন করেন, ইনশাল্লাহ উত্তর দিতে চেষ্টা করব। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? জি, হ্যান্ড রাইজ করেছেন। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, এই মেডিসিন নিয়ে, এই রোগ নিয়ে তো ইয়ে করতেছেন, আমার ব্যক্তিগত এটা আছে।